এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আচ্ছা বৌমনি, বাড়ির সবার ভাষ্য মতে যা বুঝলাম তাতে তো তোমাদের লাভ ম্যারেজ। আই জাস্ট শকড। নীল ভাইয়ের মতো মানুষ কোনো দিন লাভ ম্যারেজ করতে পারে এটা তো আমরা কোনো দিনও ভাবতেই পারিনি। অবশ্য সেটা নিহিত ভাই হলে মানা যেত। তা বৌমনি, বলো না তোমাদের লাভ স্টোরি। রাফার কথায় রীতিমতো আকাশ থেকে পড়ল তিহু। তাদের লাভ ম্যারেজ মানে? ওটাকে লাভ ম্যারেজ বলে? নিশ্চিত লাভ ম্যারেজের অবমাননা হবে। ওটাকে তো তিহু আনওয়ান্টেড ফোর্স ম্যারেজ ছাড়া অন্য কোনো ম্যারেজ হিসেবে সংজ্ঞায়িত করতে পারবে না। তবে এখন সে কি বলবে? হঠাৎই প্রসঙ্গ পাল্টে সে বলল, আচ্ছা রাফু, শুনলাম নাকি আমার আরো 2টা ননদিনী আছে, তারা কোথায়? ও হ্যাঁ, আছেই তো। না হলে আপু আর মুন্নি আপু। তিহু জিজ্ঞাসু দৃষ্টি মেলে বলল, তারা কোথায়? মনি আপু তো আজকে সারা দিন রুম থেকেই বের হয়নি, আর নাহা আপু সারা দিন তার কাছেই ছিল। কেন, সে কি অসুস্থ নাকি? আরে না, কিসের আবার অসুস্থতা, এমনিই বের হয়নি। আর আমাদের দুজনকেও রুমে ঢুকতে দিচ্ছিল না। সকাল থেকে নাহা আপু আর মনি আপু রুমে দরজা দিয়ে বসে আছে। ব্যাপারটা অদ্ভুত ঠেকলো তিহুর কাছে। তার উপস্থিতি কি এতটাই বিভ্রান্তিকর যে কেউ রুমে দরজা দিয়ে বসে থাকবে? আর তিহু রাফার কাছ থেকে যতদূর জেনেছে, নাহা নীলের নিজের বোন, আর মুন্নি নামক মেয়েটা কাজিন। সে আবার নাকি নীলের একটু বেশি যত্ন করত। তবে কি? সে যখন কল্পলুকে ডুব দিতে ব্যস্ত, ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ ধ্যান ভাঙল তার। বাড়ির একজন পুরাতন মেয়ে রহিমা এসে বললেন, ভাবি আর ভাইজান বলায় কিঞ্চিত ভ্রু কুচকে তাকালো তিহু। চিনতে পারলো না বোধ হয়। তবে রহিমা খালার এমন সম্বোধনে রাফা আর নীরার বুঝতে বাকি রইল না সে কার কথা বলছে। তারা ঝটপট কাছ থেকে উঠে তিহুর উদ্দেশ্যে বলল, বৌমনি, রুমে চলো, বড় মামু আর মামিয়া তোমার সাথে দেখা করবে। রাফার কথাই তিহু বুঝলো যে এখন তার সাথে দেখা করতে আসবে স্বয়ং এমপি ওয়ালিদ খান আর তার সহধর্মিণী। আল্লাহ জানে কি ঝড় তুফান অপেক্ষা করছে তার জন্য। ওয়ালিদ খান কি সবটা জেনে গিয়েছে? আর তিহু এতক্ষণে নীলের মায়ের যে পরিচয় পেয়েছে, তদনুযায়ী অনেক রাশভারী এক মহিলা তিনি। যদি তারা এখন তিহুকে বিয়ের কারণ জিজ্ঞাসা করে, কি বলবে? চিন্তার দোলাচলে বন্দিনী তিহু এক প্রকার নিজের মনের সাথে সংগ্রাম করতে করতে এগিয়ে চলে রুমের দিকে। তিহু রুমে এসে ঝটপট নিজের মাথায় সিল্কের ওড়নাটা টেনে দেয়। ওড়না সহ পুরো ড্রেসটা মির্জা সাইমা দিয়েছে তাকে। হালকা নীলচে কালার 3 পিসের আবরণে বন্দিনী তিহু একবার সম্মুখ পানে তাকায়। নীলের রুমের প্রবেশদ্বারের গলিপথটা অতিক্রম করে কতগুলো পথচারণার শব্দ একযোগে কর্ণকুহরে এসে ভিড়েছে। মুহূর্ত কয়েকের মাঝে রুমে প্রবেশ করলো একজোড়া দম্পতি। তাদের পোশাক আশাকে আভিজাত্যের ছোঁয়া। স্বর্ণচারের সূক্ষ্ম আঁচড়ের বালুচুরির শাড়ি পরিহিত মহিলাটির সৌন্দর্য বর্ণনাতীত। তবে গাম্ভীর্য মুরাতিও বেশ খানিকক্ষণ এক দৃষ্টি তাকিয়ে নিরীক্ষণ করলো। মহিলাটির শাড়ির প্রতিটা ভাঁজে যেন মিশে আছে এক বনেদি গাম্ভীর্য। তবে মুখে সদা জাগ্রত এক স্নেহময়ী মাতৃত্বের ছায়া। পাশের দামি পাঞ্জাবি পরিহিত ব্যক্তিটি খুব সম্ভবত এমপি ওয়ালিদ খান নিজেই। তিহু কণ্ঠস্বর খাদে নামিয়ে নরম কণ্ঠে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম। জবাব দেয় উপস্থিত দম্পতি দুজনই। প্রবেশ করে আরও কয়েকজন মহিলা কর্মচারী। তাদের হাতে ডালা জাতীয় কিছু ছিল, যার উপরে ভাগটা দামি কাপড়ের আবরণে ঢাকা। জিনিসপত্রগুলো রেখেই বেরিয়ে যায় তারা। মির্জা সূচনার নির্দেশে রুম ত্যাগ করে রাফা আর নীরা সকলে বেরিয়ে যেতে মির্জা সূচনা তিহুর উদ্দেশ্যে রাশভারী কণ্ঠে বলল, না দাঁড়িয়ে থেকে বিছানার উপরে বসো। শুনলাম কালকে রাতে নাকি তোমার অনেক জ্বর এসেছিল। কণ্ঠটা রাশভারী হলেও তাতে আজ তীব্র মাতৃসুলভ মমতার লুকায়িত ছিল। তিহু এক ঝলক তাকালো তার দিকে। মির্জা সূচনা আর মির্জা সাইমা অনেকটা একরকম দেখতে। দুজনেরই মাতৃসুলভ নমনীয় একটা দিক আছে, যেটা মির্জা সাইমা আর নরম স্বভাবের হাওয়ায় সহসা প্রকাশ পায়। তবে মির্জা সূচনার ব্যাপারটা বুঝে নিতে হয়, এইটুকুই যা তফাৎ।
নীরা স্বভাবতই ধীর পায়ে হেঁটে নিজের রুমে চলে গিয়েছে। তবে চঞ্চল রাফা বেশ ভালো করে জানে এখন রুমে গেলেই মা তাকে ধরে বেঁধে পড়তে বসাবে। তার উপর জুটবে আরেক দজ্জাল টিউটর। প্রতিদিন গাদা খানিক পড়া না দিলে হয়তো তার পেটের ভাত হজমই হয় না। বিরক্ত একটা রাফা মনে মনে হাজারটা গালাগাল দিতে দিতে এগিয়ে যাচ্ছিল ছাদের দিকে। সিঁড়ি ঘরে পৌঁছাতেই হঠাৎই ভেসে আসা একটা কণ্ঠে থামকালো তার পদচারণা। গুনগুন করে কেউ গাইছে, ইরানি বালিকা যেন মোরচারিণী, পল্লীর পান্তর বনমনোহারিণী, ছুটে আসে সহসা তৈরীর বরণী, ছুটে আসে সহসা তৈরীর বর্ণী, আলুকার উর্নি গায় জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল, ঢেউ তুলে সে যায়। রাফার বুঝতে বাকি রইল না কণ্ঠস্বরটা আসলে কার। ছাদে এসে পরিচিত পুরুষাবয়ব দেখে খানিক শয়তানি হাসলো রাফা। অতঃপর গলা সামান্য খাকারে দিয়ে বলল, মরুচারণী, মনোহরণী, আহা আহা কি সুর, পুরো কিডনি টাচিং। তা ভাই, ইতনি रोमांटिक आप किसको लिए हुआ बताइए। মৃদু কণ্ঠে এই গানটা গাইতে গাইতে ফোনে এক অপরূপার ছবি বিশ্লেষণে ব্যস্ত নিহিত। হঠাৎই রাফার গলায় দ্রুত ব্যতিব্যস্তের ন্যায় ফোন অফ করতে গিয়ে সেটা নিচে ফেলে দিল। তা দেখে রাফা এগিয়ে এসে বলল, হাই হাই রে, গেল গেল, সবটা গেল। তোমার সাদের আইফোনটা গেল। কি এমন দেখতেছিলে হ্যাঁ, যে আমায় দেখে লুকাইলা? দেখি দেখি। সে দেখতে যেতেই নিহিত তার মাথায় জুড়ে একটা গাঁটটা মেরে বলল, বেশি পাকনামি করলে এমন মারবো না, পুরো সানডে মানডে ক্লোজ হয়ে যাবে। এক্ষুনি যা, গিয়ে পড়তে বস বলছি, যা। রাফা মাথায় হাত বোলাতে বোলাতে বলল, মারলা কেন? মারলামটা কই, এক্ষুনি যদি না যাস তবে এমন মারবো না, পুরো বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর নাম ভুলে যাবি। আমি বাপ দাদার নাম ভুলবো কিনা জানি না, তবে তোমাকে তোমার বাপ দাদার নাম ভুলিয়ে দেব। দাঁড়াও, তুমি যে লুকিয়ে লুকিয়ে নিজের প্রেমিকার ছবি দেখছিলে, এটা বলতে যাচ্ছি আমি মিমিয়ার কাছে। বলে সেখান থেকে দৌড়ে প্রস্থান করে রাফা। নিহিত গলা চড়াও করে বলে, যা যা যা, তুইও যা। আমিও যাচ্ছি ফুপু আম্মুর কাছে, তোর আর কুদ্দুস কাকুর বিয়ে ঠিক করতে। রাফা যেতে যেতে থমকে বলে, কুদ্দুস কাকু মানে? ওই যে আমাদের মোড়ের পাশে বেগুনি আর চপ বিক্রি করে, বেশ ভালোই মানায় কিন্তু। এরপর তুইও বানাস কুদ্দুস কাকুর বউ। আমি যদি কুদ্দুস কাকুর বউ হই, তাহলে তুমিও লাইলার মামুন। কি বললি? রাফা এক ছুটে সুরে ঘর পেরিয়ে যেতে যেতে একাধিকবার বলে ওঠে, লাইলার মামুন, লাইলার মামুন, লাইলার মামুন। নিহিত তার পিছু করতে গিয়েও ধরতে না পেরে ক্ষুব্ধ সৈনিকের ন্যায় বলে ওঠে, কুদ্দুস কাকুর বউ খালি হাতের মাথায় পায় তোকে। কিছুক্ষণ আগে খানিক আলাপচারিতা শেষে বেরিয়ে গেছেন ওয়ালিদ খান আর মির্জা সূচনা। তার পরপরই ফিরেছে নীল। তবে সেদিকে খেয়াল নেই তিহুর। সে স্তব্ধ হয়ে বিছানার উপর বসে আছে। সব কিছু যেন মাথার এক হাত উপর দিয়ে যাচ্ছে তার। বিছানার উপর রাখা দামি শাড়ি, গয়না, গালাখানিক পোশাক আর টাকার বান্ডিলগুলো ছড়িয়ে রাখা। 1 বা 2 লাখ টাকা নয়, পুরো লাখ টাকার 10টা বান্ডিল তাকে দিয়েছেন ওয়ালিদ খান মুখ দেখার সুবাদে। রহিমা খালার এনে রাখা খাবারগুলো এখন অবহেলিত আসামির ন্যায় এক পাশে পড়ে আছে। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে বের হলো নীল। দেহুকে ওভাবে বসে থাকতে দেখে সে বলল, মুখটা বন্ধ করে বসো, না হলে আবার মুখে মাছি ঢুকবে। তখন আমার সাথে অসভ্যের মতো তর্ক করবা কিভাবে? নীলকে তাকে খুঁটা দিল। ঝগড়টে বলল। দেহু কিছু বলতে গিয়েও থামলো। তপ্ত শ্বাস ফেলে বলল, আমি এতগুলো টাকা নিয়ে কি করব? নীল নির্লিপ্ত ভঙ্গিমায় ভেজা টাওয়ালটা কাঙ্ক্ষিত স্থানে রেখে বলল, করার কিছু না পেলে বাদাম কিনে খেও। আর রহিমা খালা খাবারটা দিয়ে গিয়েছেন না? দেহু মাথা ঝাঁকিয়ে বলল, হুম। তাহলে খেয়ে নাও। এমনিতেই ইউ আর সো উইক, কাল সারা রাত জ্বরে কাতরিয়েছ। নীলের কথা তিহু শুনতে পেল কি পেল না সেটা শুধু সেই জানে। তবে হঠাৎই একটা গুরুত্বপূর্ণ কথা মনে পড়তেই বিছানা থেকে এক প্রকার লাফ দিয়ে নামলো তিহু। অতঃপর নীলের দিকে এগিয়ে এসে বলল, আপনার ফোনটা একটু দিন তো।
তিহুর এমন আচরণে কিঞ্চিত ভ্রু কুচকে তাকালো নীল। ফোন দিয়ে কি হবে? প্রেমিকের সাথে কথা বলবো। হোয়াট? এমা, এতে হোয়াট হোয়াট করার কি আছে? আপনার কোনো প্রেমিকা নেই, আর থাকবেই বা কি করে? আপনি যে খাইস্টা, বাই দ্য ওয়ে, আপনার সাথে এখন আসার এই গল্প করার সময় আমার নেই। ফোনটা দিন, আমি আমার বেস্টির সাথে কথা বলবো। আপনার ফোর্স ম্যারেজের চক্করে তো ওর সাথে কথাটাও বলতে পারিনি। না জানি বেচারি কত টেনশন করছে। নীল আর কথা বাড়ালো না, সাইডে পড়ে থাকা ফোনটা দেখে বলল, ওই যে। আপনি কি বেকুব নাকি? ফোনটা ওখানে আছে সেটা তো আমিও জানি, কিন্তু আমি কি আপনার ফোনের পাসওয়ার্ড জানি? সেজন্যই তো শুনলাম, না হলে কে শুনতো আপনার কাছে? ননসেন্স কোথাকার। এখনই যদি এমন স্টুপিড কথা বন্ধ করে মুখে লাগাম না টানো, তাহলে থাপ্পড় একটাও মাটিতে পড়বে না। তিহু কিছু বলতে গিয়েও থামকালো। নীলের ভাসমান শিরার হাতটা দেখে হৃৎপিণ্ড ধক করে উঠল তার। যদি সত্যি সত্যি নীল এখন থাপ্পড় মারে, তাহলে তো তার গাল আর গালের জায়গায় থাকবে না, পুরো ভুজকে চামচিকের আকার ধারণ করবে। সে ফোনটা এনে নীলের হাতে দিল। নীল ফোন খুলে তার কাছে দিতেই সে দ্রুত কল লাগালো মাহার নাম্বারে। 2-3 বার রিং হওয়ার পরেও ধরল না কেউ। বারংবার ফোন দেওয়ার কারণে ওই পাশ থেকে ভেসে আসলো একটা রাগী রমণীর কণ্ঠ। হোয়াট দ্য হেল, ফোন ধরছিলাম না তার মানে নিশ্চিত আপনাকে চিনি না। রং নাম্বারে ফোন দিয়ে কি ইটিস পিটিস করে দিচ্ছে? সে আর কিছু বলার আগে তিহু ভীত কণ্ঠে বলল, মাহু, আমি। পরিচিত কণ্ঠস্বরে থামল মাহা। পরক্ষণেই দ্বিগুণ অগ্নিঝরা কণ্ঠে সে বলে উঠল, কোন চুলায় গেছিলি মরতে? মরা সম্পূর্ণ হয়েছে? কোন মামদুরের সাথে ভাগছিস? মামদুরটা কি তোর পাশে আছে? দে তো এক্ষুনি তার কাছে। আর তোর সাথে বোঝাপড়া তো আমার পরে হচ্ছে। ফোন অফ করে কোন চুলায় যাস? হ্যাঁ, মাহার এমন কথায় তিহু একবার নীলের দিকে তাকালো। লোকটা এখনো ল্যাপটপে মুখ গুজে কি জানি করছে, তার মানে শুনতে পায়নি। আল্লাহ বাঁচাইছে। তিহু দ্রুত ফোন নিয়ে ব্যালকনিতে চলে গেল। অতঃপর মাহার উদ্দেশ্যে বলল, বেবি একটু চুপ কর, শান্ত হ, আমার কথাটা পুরোটা শোন। কি বাল শুনবো তোর কথা? কোন করতে লুকিয়েছিস বল। আমি আর রিশাদ আসছি, আর আন্টিকেও ফোন দিচ্ছি। আন্টি একটু আঙ্কেলকে বলুক তার গুণধর্মে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। আব্বু আর আম্মু কেউ কি তোর কাছে কল দিয়েছিল? কল দেয়নি মানে? একটু আগে তাদের সাথে আমার কথা হয়েছে। তোর জন্য আর কত মিথ্যে কথা বলবো আমি, হ্যাঁ? আর রিশাদ যদি জানতে পারে না তুই পুরো একদিন পর কল দিয়ে এখন বলছিস আব্বু আম্মু ফোন দিয়েছিল কি না, ও যে তোর কি অবস্থা করবে গড নোস। বেচারা কোথায় কোথায় খুঁজে নি তোকে। তিহু যেন হাফ ছেড়ে বাঁচল। তার মানে বাবা মা এখনো জানে না তার ব্যাপারে। সে মাহার উদ্দেশ্যে বলল, দোস্ত, আমার পুরো কথাটা শোন। আমি নীল খানের বাসায়। তার কথায় বিস্ময়ের চরম সীমায় পৌঁছে মাহা বলল, নীল খানের বাসায় মানে? তিহু সবটা খুলে বলল মাহাকে। তিহুর মুখে এমন বর্ণনা শুনে মাথা ঘোরাতে লাগলো মাহার। দিশা বিশ্ব হারিয়ে সে বলল, তুই কি বলছিস বুঝতে পারছিস তিহু? এগুলো যদি এখন আঙ্কেল বা আন্টি জানতে পারে, সবচেয়ে বড় কথা তোর চাচারা জানতে পারে, তাহলে তোকে আস্ত রাখবে? তিহু বুক ভর্তি করে শ্বাস ফেলল। অতঃপর বলল, সেটা আমি ভালো করেই জানি, কিন্তু আমার কিছু করার নেই। যা হওয়া সেটা হয়ে গিয়েছে। এখন তুই আম্মুকে একটু ম্যানেজ করতে লাগ। বল আমার ফোনটা পড়ে ভেঙে গিয়েছে, আর আমি পরশু ভার্সিটি এসে ম্যানেজ করছি সব কিছু। দুই বান্ধবীর কথোপকথন শেষে রুমে আসলো তিহু। ওদিকটা মাহার সামনে নেবে বলে কিছুটা নিশ্চিন্ত সে। রুমে এসে নীলকে ফোনটা দিতে গিয়ে দেখতে পেল নীল বিছানায় সবে শরীরটা এলিয়ে দিতে চাচ্ছে। তিহু দ্রুত এগিয়ে গিয়ে তাকে বাধা দিয়ে বলল, এই স্টপ স্টপ স্টপ, কি করছেনটা কি আপনি? তিহুর এমন আচরণে দ্রুত বিছানা থেকে উঠে দাঁড়ালো নীল। অবাক কণ্ঠে বলল, কি হয়েছে? তিহু ফোনটা ব্যাড সাইড টেবিলে রেখে বলল, কি হয়েছে মানে? আপনি আমার বিছানায় কি করছেন? তোমার বিছানা মানে? আমার বিছানা মানে আমার বিছানা। এক্ষুনি নামুন বলছি। নামবো মানে? আমার ঘুম আসছে, ঘুমাবো আমি। হ্যাঁ, তো ঘুমান না। কে বারণ করেছে আপনাকে? বিছানা ছাড়া কি আমি তোমার মাথার উপর ঘুমাবো? কোথায় ঘুমাবেন না ঘুমাবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু বিছানায় ঘুমানো যাবে না। হোয়াট দ্য হেল? আমার বিছানায় আমি ঘুমাবো না তো কে ঘুমাবে? মিস্টার, একটু ভুল হয়ে যাচ্ছে। বিছানাটা আপনার ছিল, এখন এটা আমার। আর আমি কোনো পুরুষ মানুষের সাথে বেড শেয়ার করতে পারবো না। আমার সে অভ্যাস নেই, সরি।
আমার মনে হচ্ছে তোমার মতো অসভ্য মেয়েদের সাথে বেড শেয়ার করার অভ্যাস আছে। তিহু অন্যদিকে ফিরে ধীর কণ্ঠে বলল, নেতাদের আবার ক্যারেক্টারে ঠিক থাকে নাকি? কি বললে? ওই কিছু না তো, এটাই বললাম যে আপনি ওই সোফাটাতে ঘুমোতে পারেন। আই থিঙ্ক ওটা আপনার জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে। নীলা আর কথা বাড়ালো না। মুষ্টিবদ্ধ হয়ে যাওয়া হাতটা নিজ গতিতে আলতোভাবে ছেড়ে দিয়ে নিচ থেকে নিজের বালিশটা নিয়ে সোফার দিকে পা বাড়ালো। তিহু এক শয়তানি হাসি হেসে মনে মনে বলল, ये तो सिर्फ ट्रेलर है, पिक्चर अभी बाकी है चंदू। আর একটু করো আমাকে বিয়ে। পাশের বাগানে বড় বড় শিমুল, বকুল আর কৃষ্ণচূড়ার দল আজ কোকিলের কলতানে মুখরিত হয়ে উঠেছে। সেই সুরের সঙ্গে বইছে উত্তরে হাওয়া। মিষ্টি হাওয়া ছুঁয়ে যাচ্ছে খান মহলের চারপাশ। এই স্নিগ্ধ বাতাস কেবল গাছের নবকিশলয়গুলোকে বা সদ্য ফোটা বকুল গুচ্ছকে নয়, ছুঁয়ে যাচ্ছে খান পরিবারের প্রতিটা সদস্যের হৃদয়কেও। আজ যেন এক বিষণ্ণতার পরিসমাপ্তি ঘটিয়ে উৎসবে আমেজ লেগেছে। দীর্ঘ 5 বছরের শূন্যতা ঘুচিয়ে আজ রাউফিন ফিরেছে নিজ মাতৃভূমিতে। পরিবারের সকলের মনে এক চাপা কৌতূহল ও আনন্দ ধুলা দিচ্ছে, যেন অনেক দিনের নিভন্ত দ্বীপটি পুনরায় প্রজ্বলিত হবে আজ। বহু প্রতীক্ষার পর এক নতুন প্রভাতের উদয়ের আকাঙ্ক্ষায় উদ্গ্রীব সবাই। সকাল থেকে রান্না বান্নায় ব্যস্ত বাড়ির সব রমণীরা। রাউফিনের পছন্দের সব খাবার আজকে নিজ হাতে রান্না করছেন রৌসুনারা খান। তার চোখে আনন্দে অশ্রু, মুখে প্রশস্ত তৃপ্তির হাসি। কিচেনের সম্মুখ ভাগের বড় ডাইনিংয়ে পার্শ্ববর্তী এক সোফাতে বসে আছে তিহু, রাফা আর নীরার হাতে বই। গভীর মনোযোগ দিয়ে এক ধ্যানে পড়ছে সে। রাফা টুকিটাকি কাজে সাহায্য করছে, আবার এসে বসছে। আর এদিকে তিহু মির্জা সূচনার কাছ থেকে ধমক খাওয়ার পর থেকে সোফাতেই এসে থাওয়া মেরে বসে আছে। কিছুক্ষণ আগে তাকে রান্নাঘরে যাওয়া নিয়ে ভীষণ এক ধমক দিয়েছেন মির্জা সূচনা। তার ভাষ্যমতে তিহুর শরীর পুরোপুরি সুস্থ হয়নি, আর আগুনের ধারে গেলে যদি জ্বরটা আরও আসে। এজন্য তাকে নিষেধ করা সত্ত্বেও যখন সে ফের মির্জা সূচনাকে সাহায্য করতে গিয়েছিল, তখনই এক ধমক দিয়েছেন তিনি। একাধারে বসে থাকতে থাকতে বিরক্ত হচ্ছিল তিহু। রাফাটারও আজকে অবসর নেই, বড় ভাই আসছে বলে কথা, কত দায়িত্ব তার। বিরক্ত তিহু আশেপাশে ফিরে কি করবে ভাবতে ভাবতে দেখতে পায় 2 তলা দিয়ে নামছে 2 জন রমণী। তিহুর কাছে সম্পূর্ণ অজ্ঞাত তারা। সে নীরাকে আলতো ধাক্কা দিয়ে বলল, এই নিরু। এক মনে পড়তে পড়তে কল্পরাজ্যে হারিয়ে গিয়েছিল নীরা। তিহুর এমন হঠাৎ ডাকে কিছুটা কেঁপে উঠে সে বলল, কিছু বলবে বৌমনি? তিহু সুরে বেয়ে নেমে আসা 2 জন রমণীর দিকে ইঙ্গিত করে বলল, ওরা কারা? তিহুর কথায় তাদের দিকে ফিরল নীরা। মোটা ফ্রেমের চশমাটা হাতে দিয়ে সামান্য ঠিক করে তারপর তিহুর দিকে ফিরে বলল, ও ওরা, ওদের মধ্যে ব্ল্যাক টপস আর স্কার্ট পরা মেয়েটা হচ্ছে নাহা আপু, আর ব্লু স্লাওয়ার কামিজ পরা মেয়েটা হচ্ছে মনি আপু। নীরার কথায় তিহা একবার ভালো করে মেয়ে দুটিকে পর্যবেক্ষণ করলো। নাহার চেহারায় ওয়ালিদ খানের মুখভাবের গড়ন স্পষ্ট, তবে মুন্নি মেয়েটা একটু অন্যরকম। সুন্দরী? হ্যাঁ, অবশ্যই। ডাগর ডাগর চোখের অধিকারিণী সে। গায়ের রং তিহুর মতো অতটা উজ্জ্বল নয়, তবে সে লাবণ্যময়ী। তার কৃষ্ণ কালো চুলগুলো ঢেউ খেলানো স্রোত তরঙ্গের ন্যায়। তবে অবাক করার বিষয় হচ্ছে তার চোখগুলো অদ্ভুত রকম ফুলে ওঠা, রক্তিম বর্ণের, যেন কত রাত নির্ঘুম কাটিয়েছে সে। তিহু যখন তাদের পর্যবেক্ষণে ব্যস্ত, ঠিক তখনই তার পাশ কাটিয়ে চলে গেল তারা। একবারও তার দিকে ঘুরেও তাকালো না। বেশ অবাক হলো তিহু। কালকে থেকে আজ পর্যন্ত যতগুলো মানুষের সাথে তার পরিচয় হয়েছে, সবাই তাকে বেশ যত্ন করেছে। যদিও নীলের বড় ফুপুটা একটু অন্যরকম, কিন্তু এই মেয়ে দুইটা। নাহার মুন্নি কিচেনে এসে দাঁড়ালো। তাদের দেখে মির্জা সাইমা হেসে বললেন, কি ব্যাপার, এতক্ষণ পর মনে হলো বের হওয়া প্রয়োজন? আর মনি, তোর চোখ মুখের এই হাল কেন? তখনই পাশ থেকে মুন্নির মা বলল, বাদ দাও তো ভাবি, দেখো হয়তো কাল আবার কোনো স্যাড মুভি দেখেছে আর কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছে। কিছুদিন আগেই তো ওই যে কি মুভি রিলিজ না সাইয়ারা নাকি, ওইটা দেখেই তো 2 দিন যাবৎ শুধু কেঁদেই গিয়েছিল। মায়ের কথায় মৃদু মন্দ চাপা হাসলো মুন্নি। মুভি? আসলেই তো মুভি।
তার জীবনের গতিধারা যে এক চমকপ্রদ করুণ মুড নিয়েছে, তা হয়তো কোনো মুভিকেও হার মানাবে। যে ব্যক্তিটির প্রত্যেকটা খুঁটিনাটি মনির ভালো করে জানা, সে ব্যক্তিটাই নাকি বিয়ে করে নিয়েছে। মলিন হাসির রেখা ফুটে উঠল মনির ঠোঁটের কোণে। নাহা একবার সেদিকে তাকালো। বুকের মাঝে কি যেন মোচড় দিয়ে উঠল তার। কেউ জানুক বা না জানুক, নাহা তো খুব ভালো করেই জানে মুন্নি নীলকে ঠিক কতটা ভালোবাসে। সমুদ্রের অতল স্পর্শে তার নাই। সেই ভালোবাসা যখন হার মেনেছে, তখন থেকে নাহার মনেও এক অজানা আশঙ্কা দানা বেঁধেছে। মুন্নি আপুর ব্যাপারটা তো তার জানা, তবে সে যে আয়াজকে পছন্দ করে, না পছন্দ করে না, রীতিমতো ভালোবাসে, সে ব্যাপারটা তো সকলের অজানা। তবে যদি তার সাথেও এমন হয়, না এসব কি ভাবছে নাহা? এসব কোনোদিনই হতে দেবে না সে, কখনো না। হাজার কল্পনাকে রীতিমতো পা দিয়ে পিষে নাহা এক ঝলক সোফায় বসে থাকা মেয়েটির দিকে তাকালো। ভুবন মোহিনী সুন্দরী মেয়েটি, ঠিক যেন কোনো কবির রচিত কাল্পনিক নায়িকা। তেমনই তো সব দিক থেকে পারফেক্ট মেয়েটা। সুদীর্ঘ অক্ষি পল্লব বিশিষ্ট তার ডাগর ডাগর মধুরঙ্গা মনির নেত্র, চিকন জলাইন নবকাশলয়ের মতন কম্পিত একজোড়া গোলাপি অধর, নাসিকাটি পাতলা এবং তীক্ষ্ণ। সব মিলিয়ে সে যেন কোনো দক্ষ কারিগরের পরম যত্নে এক অনবদ্য ভাস্কর্য। সৃষ্টিকর্তা যেন তাকে নিজ হাতে পরম যত্ন দিয়ে তৈরি করেছেন। তবে সবচেয়ে অবাক করা ব্যাপারটি হচ্ছে মেয়েটির একগুচ্ছ সুদীর্ঘ কেশরাজ। হালকা লালচে চুলগুলো বেরুনি আবৃত থাকলেও সেগুলো সোফার পেছনের ফ্লোরে এসে পড়েছে। সব মিলিয়ে অসাধারণ সুন্দর লাগছে মেয়েটিকে। নাহার নিজেই তো এক প্রকার ঘুর লেগে গেল। একটা মেয়ে এতটা সুন্দরী হতে পারে? তবে তৎক্ষণাৎ মনির কথা মনে পড়তে ঘৃণার সহিত দৃষ্টি ফিরিয়ে নিল সে। হোক সে ভুবন মোহিনী, অপরূপা কিংবা স্বর্গীয় অপ্সরা, তবে তার কারণেই মনির মতো এক পাক্ষিক ভালোবেসে যাওয়া মেয়েটা আজ কষ্ট পাচ্ছে। নাহা কখনো ক্ষমা করতে পারবে না মেয়েটিকে, কখনো না। আচ্ছা, কথা কি একবার বললে শুনতে পাস না? বললাম তো, আজকে আমার পক্ষে পানি মন্ত্রীর সাথে দেখা করা সম্ভব নয়। যদি তার বেশি প্রয়োজন হয় তাহলে সে আরও 2 দিন অপেক্ষা করুক। আই হ্যাভ নাথিং টু ডু, গট ইট? আচ্ছা ভাই, আমি দেখছি ব্যাপারটা। দেখা দেখি তো কিছু নেই, আমি বলেছি মানে সেটাই ফাইনাল। আগামী 2 দিনের আগে উনি যদি আমাকে নক করে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কথাটা বলে ফোন কেটে দিল নীল। বিরক্তিতে চোখ মুখ কুচকে আসছে তার। এই পানি মন্ত্রীটাও জটেছে। বিগত 1 সপ্তাহ ধরে তাকে ফোন করে যাচ্ছে, জিজ্ঞাসা করলেই বলে ব্যক্তিগতভাবে দেখা করা প্রয়োজন একান্তে। নীল বুঝে না কেন একান্তে দেখা করা প্রয়োজন। নীলের কণ্ঠে এক ঝলক সিঁড়ির দিকে তাকালো তিহু। নীলের পরনে আজ গতানুগতিক একই শুভ্র পাঞ্জাবি, তবে আজ তাকে একটু অন্যরকম লাগছে। তিহু চোখ শুরু করে ব্যস্ত হয়ে পড়ল নীলকে বিশ্লেষণে। তার নীল মনিযুক্ত তীক্ষ্ণ চোখের উপরে থাকা হৃদয় সামান্য কুচকানো, মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। নিশ্চয়ই আবারও কোথাও কোনো ঝামেলা পাকিয়েছে। আফটার অল নেতাদের তো এই একটাই কাজ, ঝামেলা বাঁধানো। তিহু সামান্য ঠোঁট বাঁকিয়ে পাশ ঘুরলে নীল এক ঝলক আর চোখে তাকালো তার দিকে। অতঃপর কিচেনের সামনে এসে মির্জা সূচনাকে উদ্দেশ্য করে বলল, এদিকের অবস্থা কত দূর আম্মু? রাউফিন কি চলে এসেছে? রাফিন নীলের মাসখানেকের বড় হওয়ায় দুজনের সম্পর্কই বন্ধুর মতো, তাই কখনো সে রাফিনকে ভাই বা ভাইয়া বলে না, নাম ধরে সম্বোধন করে। মির্জা সূচনা ব্যতিব্যস্ত কণ্ঠে বললেন, এদিকে সব কিছু সম্পূর্ণ? তার কথা শেষ হতে দেরি সঙ্গে সঙ্গে মহলের বাইরে নীল আকাশ স্পন্দিত হলো এক ভিন্ন শব্দে। তবে এ কোনো পাখালির গান নয়, এ এক যান্ত্রিক পাখির হুঙ্কার। সেই শব্দ ক্রমে ঘন হয়ে আসছে, আর পরিবারের সকলের হৃদয়ে এক চাপা উত্তেজনা যেন তরঙ্গ তুলেছে। ব্যতিব্যস্ত হয়ে সকলের হাতের কাজ ফেলে ছুটে চলল বাহির অঙ্গনে। মহলের সবাই উপস্থিত বাইরের বিশাল উদ্যানে। এক লৌহ কঠিন পক্ষী ধীরে ধীরে আঙ্গিনার এক বিশাল সবুজে আবৃত ফাঁকা জায়গাটায় নেমে আসছে। তার যান্ত্রিক ডানার তীব্র ছাপটনিতে চারপাশের গাছপালা দুলে উঠছে, যেন এক অজানা ঝড়ে সব কম্পমান। যন্ত্র পাখিটির উদরে লুকিয়ে আছে 5 বছরের প্রতীক্ষার প্রতিমূর্তি।
সে যখন ভূমি স্পর্শ করলো সমস্ত বাতাস যেন এক লহমায় স্তব্ধ হয়ে গেল। নীরবতার এই ক্ষণটি যেন সকল ইন্দ্রিয়ের উপর জয়ী হলো। ধীরে ধীরে যন্ত্রপক্ষীরাজের মাঝ থেকে নেমে আসলো নিখুঁতভাবে তৈরি ডার্ক নেভি স্যুট পরিধানরত এক সুদর্শন পুরুষ। দেখতে অনেকটা ব্রিটিশদের মতো পুরুষটি, মুখভাব চঞ্চলতাবিহীন, কেবল শান্ত নিবিড় এক প্রশান্তি। সেই প্রশান্তির মধ্য দিয়েও তার তীক্ষ্ণ চোখ দুটি আপন জনকে খুঁজে ফিরছে। দূরে দাঁড়িয়ে থাকা রোশনারা খান এই দৃশ্য দেখে আর নিজেকে স্থির রাখতে পারলেন না। সকল বিধি নিষেধ, সকল জড়তা ভেঙে তিনি প্রায় ছুটে গেলেন তার পুত্রের দিকে। তার চোখে তখন আনন্দের অশ্রু, মুখে এক তৃপ্তির হাসি। রাফিন যখন দেখল তার মা ছুটে আসছেন, তার নিজের হৃদয়ের বাঁধটিও যেন ভেঙে গেল। 5 বছরের সকল শূন্যতা, সকল কষ্ট যেন এক লহমায় মিলিয়ে গেল যখন সে তার মায়ের উষ্ণ আলিঙ্গনে ধরা পড়ল। এক নীরব কিন্তু গভীর আবেগে পূর্ণ সেই দৃশ্য, যা হার মানাবে ভাষার বর্ণনাকে। অন্যান্য পরিজনেরাও তখন ধীরে ধীরে এগিয়ে এলো, যেন আজ এক নব সূর্যোদয়ের সূচনা হলো খান মহলের আঙ্গিনায়। সময়টা সন্ধ্যার কিছু পর, ঘড়ির কাঁটায় সবে সন্ধ্যা 6টা কি 7টা। খান মহলের সকলে জমায়েত হয়েছে বিশাল ড্রয়িং রুমে। বিবিধ জিনিসের রকমারি সাজানো হয়েছে সেখানে, প্রত্যেকের জন্যই গাদাখানিক দ্রব্যাদি। একে একে সবাইকে নিজের জিনিস বুঝিয়ে দিচ্ছে রাফিন। হঠাৎই তিহুর সম্মুখে সে থমকে দাঁড়ালো। সে ভ্রুজরা সামান্য কুচকে তীক্ষ্ণ দৃষ্টি মেলে বলল, তোমাকে তো ঠিক। তার মুখের কথাটা শেষ করার আগেই লুফি নিয়ে রাফা এক লহমায় বলে উঠল, ভাইয়া, এটা বৌমনি নীল ভাইয়ার। তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রাফি নিজের খসখসে কণ্ঠে বলল, ও, তাহলে তুমি নুরাইন? তিহু এক ঝলক নীলের দিকে তাকালো, অতঃপর সম্মতির সূচক মাথা নাড়িয়ে বলল, জি, আমি নুরাইন, নুরাইন হক। রাফিন এবার এক ঝলক নীলের দিকে তাকালো, তারপর তিহুর দিকে ফিরে হেসে বলল, ও হাই, আমি মাহমুদুল হক। বাই দ্য ওয়ে, সেম সারনেম। তাই তো দেখছি। রাফিন এবার তিহুর দিকে ফিরে প্রফুল্ল হেসে বলল, সো দিস মেন ওয়ার্কিং লাইক ব্রাদার অ্যান্ড সিস্টার। তিহু খানিক হাসলো, অতঃপর মাথা ঝাঁকিয়ে বলল, মেবি। রাফিন এবার কিছুটা হতাশাগ্রস্ত আর অনুশোচনা সম্পূর্ণ দৃষ্টি নিয়ে বলল, বাট সরি সিস্টার, আমি যখন মিমিয়ের কাছে তোমার কথা শুনেছি তখন আর টাইম নাই, তোমার জন্য কিছুই আনতে পারিনি। আই এম রিয়েলি সরি। ইটস ওকে ব্রাদার সিস্টার, যখন বলেছই তাহলে দেনা পাওনার হিসাবটা না হয় পরে চুকানো যাবে। আফটার অল, ছোট বোন হিসেবে তোমার কাছ থেকে তো কোনো স্পেশাল ইভেন্টের জন্য আমার গিফটের প্রয়োজন হবে না, না? যে কোনো মুহূর্তেই আমি সেটা পেতে পারি। রাফিন মুগ্ধ হলো তিহুর এমন আন্তরিক আচরণে। মির্জা সূচনা বৌমার আন্তরিকতায় মুচকি হাসলেন। মির্জা সাইমা তার দিকে এগিয়ে এসে বললেন, যাই বলুক আপা, আমাদের নুরাইনটা কিন্তু খাঁটি সোনা। তোর সংসারটা একমাত্র ওই সামলাতে পারবে। মির্জা সূচনা এক ঝলক বোনের সরল মুখ পানে তাকালেন, অতঃপর ফের বৌমার দিকে তাকিয়ে বললেন, আমি জানি। হঠাৎই এত কথোপকথনের মাঝে একজনকে খুঁজে চলল রাফিনের দৃষ্টিচূড়া। একবার আশেপাশে তাকিয়ে সে মির্জা সূচনার উদ্দেশ্যে বলল, মামিয়া, মুন্নি কই? রুমি, মুন্নি কই রে? রুমিনারা। দেখো ভাবিজান হয়তো রুমে ঘুমিয়ে আছে, বলেছিল তো মাথা ব্যথা করছে। তাই বলে রাউফিন এতদিন পর আসলো, একবার দেখাও করলো না? ওই যে তখন আমাদের সাথে গেল না, তারপরে তো রুমে গিয়ে দরজা দিয়েছে। কেউ ব্যাপারটা তত একটা গুরুত্ব না দিলেও তিহুর কেন জানি মনে খটকা লাগলো। অদ্ভুত একটা রহস্যময়ী মেয়ে মুন্নি। এবারে সবার সাথে হয়তো একদিনে তিহুর আলাপচারিতা ঠিক মতো হয়নি, তবে অনুমান নির্ভর। প্রচেষ্টাতে সে যতদূর বুঝেছে মুন্নি মেয়েটা বড়ই অদ্ভুত। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, যেখানটা তিহুর আরও বেশি অদ্ভুত লাগার কারণ, তা হচ্ছে মুন্নি সকালবেলায় গার্ডেন এরিয়ায় নীলের দিকে এক অদ্ভুত ভঙ্গিমায় বারংবার তাকাচ্ছিল। হঠাৎই কল্পলোকে ডুবে তিহুর চিকন ভ্রুজরা কুচকে এলো। 2 তলার করিডোর দিয়ে
নীলের রুমটার দিকে যাচ্ছিল তিহু। হঠাৎই এক পরিচিত মুখের দর্শন পেতে থমকালো তার পথচারণা। রহস্যময়ী সেই মানবীটিকে প্রথম দেখাতে চিনে ফেলল তিহু। না চেনার তো কোনো কারণ নেই। সকালেই বেশ ভালো করে মেয়েটিকে পর্যবেক্ষণ করেছে সে, তবে তার তো এখানে থাকার কথা নয়। এদিকে সমগ্র এরিয়া জুড়ে তো শুধু একটাই রুম, সেটাও নীলের। মানবীটি এক ঝলক তাকালো তার দিকে। তিহু স্বভাবসুলভ মুচকি হেসে বলল, ও তুমি এইখানে? তোমাকে তো সবাই নিচে খুঁজছিল। বাই দ্য ওয়ে, তোমার মাথা ব্যথা করছিল শুনলাম, কমেছে? কি করে ফাঁসিয়েছো নীল ভাইকে? মানে? কিছুটা তেতে উঠল যেন মুন্নি। তার কাছে মেয়েটির এমন প্রশ্ন ন্যাকামি ভিন্ন অন্য কিছু লাগছে না। বিরক্তিকর কণ্ঠে সে বলে উঠল, মানে বুঝছো না, কচি খুকি নাকি তুমি? আমি বলছি তুমি কি করে আমার নীল ভাইকে ফাঁসিয়েছো? প্রথম সাক্ষাতে মুন্নির অমন উগ্র আচরণে বিস্ময়ে ছেয়ে গেল তিহুর সুশ্রী মুখাবয়ব। এতক্ষণ যাবৎ মুচকি হাসির রেখা বিদ্যমান মুখশ্রীতে মুহূর্তে নেমে এলো এক রাস বিস্ময় আর বিরক্তি। কি সব বলছো? মাথা ঠিক আছে তোমার? মাথা ঠিক থাকবে না মানে? তোমার মতো ক্লাসলেস মেয়েকে চিনতে মাথা ঠিক রাখার প্রয়োজন হয় না। থার্ড ক্লাস মেয়েগো থাকার। যখনই দেখলে বড়লোক, তখন আর নিজের লোভ সামলাতে পারলে না, তাই না? জিভ লক লক করে উঠলো। তিহু মুন্নির এমন কথায় তেতে উঠল। মাত্র কি বলল মুন্নি? থার্ড ক্লাস? তাকে থার্ড ক্লাস বলা? ক্ষিপ্ত বাঘের ন্যায় বলল তিহু। ওই গলা নামিয়ে। আর তুই থার্ড ক্লাস কাকে বললি? তোর নিজের কোনো ক্লাসে ঠিক আছে? কতটুকু জানিস তুই আমার সম্বন্ধে? আমার বাপদাদার যে সম্পত্তি আছে তা দিয়ে তোর মতো 1000টা মেয়েকে আমার বাসায় ঝি করে রাখা যাবে। তাই গলা নামিয়ে কথা বল। মনে বেশ অবাক হলো তিহুর এমন আচরণে। সে হয়তো কল্পনা করতে পারেনি তিহুর এতটা রুড হতে পারে। কেননা তিহুর চেহারায় মিষ্টি মিষ্টি ভাব আছে, যা দেখলে সহজে কেউ ধরতেই পারবে না তার ভেতরকার আগ্নেয়গিরির উদ্গীরণ ঠিক কতটা ভয়াবহ মাত্রায় পৌঁছাতে পারে। তবে মুন্নিও কি কম যায় নাকি? সেও তিহুর কথার জবাবে বলল, ভাষা ঠিক কর, তোর কথাতেই বোঝা যাচ্ছে তোর ভদ্রতার শিক্ষা। তাকে কথা শেষ করতে দিল না তিহু। কথার মধ্যেখানেই তাকে থামিয়ে সে বলে উঠল, বিশ্বাস কর, আমি ভদ্র নই, চরম অভদ্র। আমি একেবারে খেতাব প্রাপ্ত অভদ্র। তাই যদি চাস আমি ভদ্রতা বজায় রাখি, তাহলে নিজে ভদ্রতার সীমানার মধ্যে থাকার চেষ্টা কর। কথাটা বলে সেখান থেকে চলে যায় তিহু। এক মুহূর্তের জন্য পেছনে ঘুরে তাকায় না। এদিকে মুন্নির বিস্মিত আখি যুগল অবাক বিশ্লেষণে ব্যস্ত গাম্ভীর্যময়ী রমণীটিকে। এ যেন মির্জার সূচনারই সেকেন্ড ভার্সন। একদম সেরকম গাম্ভীর্য দাম্ভিকতা ঝরে পড়ছে মেয়েটির কথা আর চাল চলনে। আকাশে অর্ধচন্দ্র বিদ্যমান। সময়টা রাত 10টার কিছুটা পরে। নীলের রুমটা একটু ঘুরে ঘুরে দেখছিল তিহু। কি বিশাল রুম! তবে সবচেয়ে সুন্দর লাগার মতো জিনিসটা হচ্ছে উত্তর সাইডের সুইমিং পুলটা। রুমের সাথে লাগাতার সুইমিং পুল আর তার স্বচ্ছ পানিতে দৃশ্যমান নানা রঙা পাথরগুলো নজর কাড়ে। চারিধারের হরেক রকম নাম না জানা বাহারি ফুলের সমাহার। তিহু এক নজরে পানির দিকে তাকিয়ে নিজের রাগটা সংযত করার চেষ্টা করছে। সফল হয়েছে কিছুটা তাতে। তৎক্ষণাৎ রুমের মাঝে কারো পদধ্বনির শব্দে সেখান থেকে রুমে আসলো সে। নীল সবে নিজের পাঞ্জাবিটা বদলে একটা ফুল স্লিভ শার্ট আর ট্রাউজার পরে বেরিয়ে। লুকটাকে এক এক সময় এক এক রকম লাগে তিহুর কাছে। এই যেমন এখন একেবারে হলিউডের কোনো বড় তারকার মতো লাগছে, আবার কখনো কখনো তাকে অভিজ্ঞ নেতাদের থেকেও দ্বিগুণ গাম্ভীর্যপূর্ণ লাগে। তবে লোকটিকে যেন এই লোকেও বেশ ভালো লাগছে তিহুর। সে মুগ্ধ নয়নে নীলকে যখন বিশ্লেষণে ব্যস্ত, তৎক্ষণাৎ মুন্নির ব্যাপারটা মাথায় আসতেই সদ্বিদ সে দৃষ্টি নামালো। অতঃপর দেখে ফিরে বলল, আপনার ফোনটা একটু দিন তো। নীল কোনো কথা না বলে ব্যাট সাইড টেবিলের উপরে পড়ে থাকা আই রিটেল বক্সের দিকে ইশারা করলো। তিহু নীলের ইশারায় এক ঝলক সেদিকে তাকালো। অতঃপর বিড়বিড় করে বলল, এই লোক কি দৈনিক ফোন বদলায় নাকি? নীল হয়তো শুনতে পেল তিহুর কথাটা। সোফাতে বসে ল্যাপটপটা অন করতে করতে সে বলল, ফোনটা তোমার, আমার না। তিহু তখন সবে ফোনটা রিটেলস বক্স থেকে আনবক্সিং করে হাতে ধরেছিল। নীলের এমন কথায় অবাক দৃষ্টিতে তার দিকে তাকালো সে। একবার হাতে থাকা আইফোনটার দিকে, আরেকবার নীলের দিকে তাকিয়ে বলল, এই ফোন নিয়ে আমি কি করব? নীল ভাবলেশহীন ভাবে বলল, চাইয়া থাকবা? মানে?
যেহেতু তুমি ফোন দিয়ে করার কিছু পাচ্ছ না, তাই তাকিয়ে থাকবা সর্বক্ষণ। আমার এত দামি ফোন লাগবে না। বাট আমার লাগবে। মানে? এত মানে করো কেন? দিয়েছে যখন নিয়ে নাও, আর একটাও প্রশ্ন নয়। তিহু কিছু একটা বলতে গিয়ে থামলো। অতঃপর ফোনটা হাতে নিয়ে একবার সবগুলো ফাংশন চেক দিয়ে ডায়াল করলো কাঙ্ক্ষিত নম্বরটিতে। মাহার সাথে কথা শেষে প্রায় অর্ধ ঘন্টা পর রুমে প্রবেশ করলো তিহু। নীল তখন নিজের সমস্ত কর্মব্যস্ততার সমাপ্তি ঘটিয়ে সবে ল্যাপটপটা অফ করছে। তিহুকে দেখে সে বলল, নূর। নীলের কণ্ঠে যেন অন্যরকম কিছু ছিল। তিহু না চাইতেও ঘুরে তাকালো। নূর নামটা কিছুটা নূর হয়ে পৌঁছলো তার কর্ণক্ষরে। আকস্মাৎ সে বলল, কিছু বলবেন? শোনো তো একবার। তিহু এগিয়ে আসলো। নীল তার হাত থেকে ফোনটা নিয়ে বলল, এফবি অ্যাকাউন্ট আছে তোমার? ছিল তো। পাসওয়ার্ড মনে আছে? থাকবে না কেন? বলো। তিহু কোনো কথা না বলে চুপটি করে ঘাপটি মেরে দাঁড়িয়ে থাকলো। নীল পরপর দুইবার পাসওয়ার্ড বলতে বলার পরও অপর পাশ থেকে কোনোরূপ জবাব না আসায় বিরক্ত হয়ে বলল, কি বললাম শুনতে পাচ্ছ না? পাসওয়ার্ড কি? তিহু আমতা আমতা করে বলল। মানে? নীল ভ্রু কুচকে তাকালো তার পানে। মানে কি? আসলে? কোনো আসলে নকলে আমি শুনতে চাচ্ছি না। যা বললাম সাফ সাফ তার আনসার দাও। ফেসবুক পাসওয়ার্ড কি তোমার? তিহু দ্রুত কণ্ঠে বলল। তোর বচ্চ। তিহুর কথায় রীতিমতো ভীষণ খেয়ে গেল নীল। বুকে থাপ্পড় দিতে দিতে নিজেকে সামলে এসে বলল, কি? নীলের এমন অবস্থা দেখে তিহু বলল, আরে 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 এমন করছেন কেন? আপনাকে তো বলিনি। তো এটা আমার ফেসবুক পাসওয়ার্ড। লাইক সিরিয়াসলি? কোনো সুস্থ স্বাভাবিক মানুষের ফেসবুকের পাসওয়ার্ড এরকম হয়? তিহু কিছুটা ভাব নিয়ে বলল, এসব আপনি বুঝবেন না মিস্টার। এমন পাসওয়ার্ড যে কেউ কোনোদিন আন্দাজি করতে পারবে না। নীল মুখটা গোবেচারার মতো করে বলল। বুঝলাম। কিছুক্ষণের মাঝে নীল ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে। তিহুর অ্যাকাউন্টে ঢুকলো। সামান্য স্ক্রল করতেই তার সামনে ভেসে উঠল সর্বশেষ পোস্টটা, যেখানে বড় বড় অক্ষরে লেখা, আজ একটা শ্বশুরবাড়ির নাইট দেখা। আম্মুর শ্বশুরবাড়িতে থাকতে হয়, জীবনটা বেদনার। নীল বিস্মিত দৃষ্টিতে তাকালো তিহুর দিকে। জীবনে কি যে পাপ করেছিল যার দরুন এমন একটা মেয়েকে বিয়ে করেছে, ভাবার চেষ্টা করলো সে। এদিকে তিহু দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে বলল, আরে মিস্টার, আপনার কাম হইলে বলুন তো, ঘুমাবো আমি। নীল ফোনটা তার হাতে দিয়ে বলল, এই নাও হয়ে গিয়েছে। তিহু ফোনে ফেসবুক অ্যাকাউন্ট অন করা দেখে ভাবলো একবার গ্রুপে ঢুকা যাক। তবে তার ফোনে কি এমবি আছে? হয়তো না। সে দ্রুত নীলের দিকে ফিরে বলল, আচ্ছা, আপনাদের এখানে ওয়াইফাই আছে না? হুম। আপনার নিজস্ব, মানে শুধু আপনার রুমের জন্যই তো, নাকি পুরো মহলের সবার? আমি আমার জিনিস কারোর সাথে শেয়ার করতে পছন্দ করি না। তাহলে ওয়াইফটা অবশ্যই শুধুমাত্র আমার রুমের জন্যই হবে। মহলেরটা আলাদা, এখানে আসে না। তিহু মুখ বাঁকিয়ে মনে মনে বলল, সঙ্গে আর বাঁচি না বললেই হয়। মহলেরটা এখানে পায় না, তা না আবার ঢং করে। বলা হচ্ছে আমি আমার জিনিস কারোর সাথে শেয়ার করি না। তিহুকে এমন চুপ করে থাকতে দেখে নীল বলল, কিছু বলবে নাকি এভাবে দাঁড়িয়ে থাকবে? পাসওয়ার্ডটা একটু দেবেন? আই লাভ ইউ। নীলের কথায় তিহুর চোখ কুটোর থেকে বের হয়ে আসার উপক্রম। বিস্ময়পূর্ণ কণ্ঠে সে বলল, কি বললেন? এটা ওয়াইফাই পাসওয়ার্ড। একটু আগে তো খুব আমাকে বলেছিলেন। তা আপনার কি মনে হয় কোনো স্বাভাবিক মানুষের ওয়াইফাই পাসওয়ার্ড আই লাভ ইউ হতে পারে? এটা আমি না, ইজাজ দিয়েছে। আর চুপচাপ বসে কোনো কাজ থাকলে সেটা করো। বকবক করে আমার মাথা খেও না। বলে নীল মোবাইল স্ক্রলিংয়ে ব্যস্ত হয়ে পড়ল। দেহ নাকমুখ সিটকে একবার সেদিকে তাকালো। অতঃপর নিজেও বিছানায় গিয়ে একবার নিজের মেসেঞ্জার চেক দিতে লাগলো। কিছুক্ষণ পর দেহ হঠাৎই বলল, এই যে শুনছেন? সারাদিনের ক্লান্তির শেষে হয়তো একটু ঘুম ঘুম আসছিল নীলের। দেহুর কণ্ঠে সে বলল, বলো। একটা রিকোয়েস্ট করবো, রাখবেন? বেশি ঢং না করে বলে ফেলো। অ্যাকচুয়ালি আমি গ্রুপে ঢুকে দেখছিলাম কালকে আমাদের একটা ক্লাস টেস্ট আছে। প্রফেসর চিফ স্যার নিজে যাওয়ার জন্য জরুরি তলব করেছেন। তাই যদি আপনি আমাকে একটু দিয়ে আসতেন না, মানে আপনার ভার্সিটি অবধি যাওয়া লাগবে না, শুধু বাড়ি থেকে বের হতে আমাকে হেল্প করতে পারলেই হচ্ছে। আর তাকে কথার মাঝে থামিয়ে দিয়ে বলল, এত ফর্মালিটিসের দরকার নেই।
বলেছো যখন অবশ্যই কালকে তুমি ভার্সিটিতে যাবে। আর এখন ঘুমিয়ে পড়ো। তিহু অতি ভদ্র মেয়ের মতো বলল। আচ্ছা। নীল সোফাটাতে পাশ ফিরে ঘুমিয়ে পড়ল, কিন্তু তিহুর চোখে ঘুমের র্যাশ মাত্র নেই। মনে আনন্দের জোয়ার বইছে তার। কাল মাহার সামনে গিয়ে এতদিনের অ্যাডভেঞ্চারের কথাগুলো বলতে না পারলে এক দণ্ড শান্তি মিলবে না তার। কত কত কথা জমা হয়ে আছে। পুবের আকাশ ইঁদুরের রঙে রাঙা হয়ে উঠেছে। সুস্নিগ্ধ রৌদ্র কিরণ ছড়াচ্ছে ধরণী জুড়ে। তীক্ষ্ণ সেই মিষ্টি রোদ্দুরের সঙ্গে রুমের পার্শ্ববর্তী প্রকাণ্ড বকুল বৃক্ষের একগুচ্ছ বকুলের ঘ্রাণে রুম মম করছে। দক্ষিণা জানালাটা দিয়ে এক রাস সুভাষিত নরম পবন ছুঁয়ে গেল রুমটাকে। এমনই সুস্নিগ্ধ প্রভাতে আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠল তিহু। আলসে ভঙ্গিতে বিছানায় উঠে বসল সে। ঘড়ির কাঁটায় সকাল 6টা চলমান। বিছানা থেকে নেমে ওয়াশরুমে যাওয়ার আগে এক ঝলক তাকালো সোফায় ঘুমন্ত নীলের দিকে। একটা কুশন মাথার নিচে, আরেকটার উপর শরীরের সমগ্র ভার ছেড়ে দিয়ে অন্যদিকে ঘুরে বেশ আরাম করে ঘুমিয়ে আছে সে। দেহ কোনো রূপ শব্দ না করে চুপিসারে পা বাড়ালো ওয়াশরুমের দিকে। ফ্রেশ হয়ে দীর্ঘ একটা শাওয়ার নেওয়ার শেষে দেহ দেখতে পায় এখনো বেঘুরে ঘুমাচ্ছে সে। দেহ ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখে 6:45। সে ভাবতে লাগলো এখন কি করা উচিত। এমনিতে আজ ভার্সিটি আছে, তার উপর বেলা চড়া হতে শুরু করেছে। দেহ এগিয়ে গিয়ে সামান্য ঝুঁকে ঘুমন্ত নীলের পিঠে আলতো ধাক্কা দিয়ে বলল, এই যে শুনছেন? কোনো জবাব না আসায় দেহ আবার ডাকলো, এই যে উঠুন না। নীল এবারও কোনো জবাব না দেওয়ায় তিহু কিছুটা হতাশ হয়ে সেখান থেকে সরে যাচ্ছিল। ঠিক তখনই নীল পাশ ফিরল আর তিহু পড়ল মহা বিপত্তিতে। তার একগুচ্ছ ক্যাশরাজ আটকা পড়ল নীলের শার্টের বোতামে। সামান্য ব্যথায় কুঁকে উঠল সে। তৎপর হয়ে পড়ল সেগুলো ছাড়াতে, তবে কোনো মতে সেগুলোকে নীলের বোতাম থেকে আলাদা করতে পারছে না সে। বেশ শক্তপোক্তভাবে আটকে গিয়েছে তারা। এদিকে নিজের থেকে কয়েক ইঞ্চি উচ্চতার কারো সঞ্চালন অনুভূত হতেই তড়িৎ ব্যাগে চোখ খুলল নীল। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো দেহুর সাথে। দুজনেই লাজুক ভঙ্গিমায় অনিমেষ চেয়ে রইল একে অপরের দিকে। হঠাৎই নীল সামান্য নড়ে উঠতেই চুলে টান লাগার দরুন ভারসাম্য হারিয়ে তিহু তার বুকের উপর পড়ল। লজ্জার এক মহাসমুদ্রে ডুব দিল দুজনেই। তিহু দ্রুত নীলের বক্ষদেশ থেকে উঠতে যেতেই ফের চুলে টান লাগায় আবারও মুখ দিয়ে ব্যথাতুর শব্দ করে উঠল। নীল ব্যস্ত কণ্ঠে বলল, কি হলো? আমার চুলগুলো আপনার শার্টের বোতামে আটকে গিয়েছে। নীল সেগুলো ছাড়ানোর জন্য যখনই উঠতে গেল তৎক্ষণাৎ ব্যথায় ফের চোখ মুখ কুচকে নিল তিহু। তা দেখে নীল নরম কণ্ঠে বলল, ওয়েট, জাস্ট সামান্য একটু, আই প্রমিস বেশি ব্যথা লাগবে না, আর একটুখানি। তিহু চোখ মুখ ওভাবে রেখে বলল, আস্তে, ওগুলো যেন ছাড়াতেই যাচ্ছে না। নীল ততক্ষণে চুলগুলো প্রায় ছাড়িয়ে ফেলেছে। ধীরে ধীরে সেগুলো হাতের মাঝে এনে তিহুর এমন অবস্থা দেখে সামান্য হেসে সে বলল, ছাড়াতে যখন চাচ্ছে না তবে ছাড়াচ্ছ কেন? হয়তো তারা সারা জীবন আমার বক্ষেই থেকে যেতে চায়, একটুখানি ভালোবাসা নিয়ে। শেষ কথাটা একটু আস্তে বলল নীল, যার দরুন তা তিহুর কর্ণকুহরে পৌঁছালো কিনা বলা দায়। তবে তার প্রথম কথাগুলোতে বোকা বনে গেল তিহু। ভ্রুটা সামান্য কুচকে সে বলল, মানে? নীল সোফা থেকে উঠতে উঠতে বলল, মানে কিছু না। সে মুচকি হেসে ওয়াশরুমের দিকে এগিয়ে চলল। তিহু একই ভঙ্গিমায় তখনও তাকিয়ে থাকলো তার দিকে। ডাইনিংয়ে জমা হয়েছে বাড়ির সকলে। বাড়ির সব পুরুষ আর নবীনারা খেতে ব্যস্ত। প্রত্যেক পুরুষের পাশে দাঁড়িয়ে আছে নিজ নিজ সহধর্মিণী। অন্যান্য দিন বাবা আর বড় চাচুর পাশে মা আর বম্মা থাকলেও আজ বড় ভাইয়ের পাশে তার সহধর্মিণীকে দেখে হতাশার দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল নিহিত। পাশে বসেছিল রাফা। নিহিতের দিকে ফিরে সে বলল, কি হলো, তোমার কি বউ মারা গেছে নাকি? নিহিত তার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে কিছু বলতে গিয়েও হতাশাগ্রস্ত কণ্ঠে বলল, দেখ দেখ, আজকে নীলবাই এর পাশেও বৌমনি আছে, কাল রাউফিন ভাইয়ের পাশেও তার সহধর্মিনী আসবে, আর আমার। নিহিতের কথায় হু হু করে হেসে উঠল রাফা। সকলে খাওয়া বন্ধ করে রাফার এমন হাসির পানে তাকালো। থমকালো সে। সরি বলে আবার খাওয়ায় মনোনিবেশ করলো। অন্যান্য দিন হলে হয়তো মায়ের মারের হাত থেকে কেউ বাঁচাতে পারতো না তাকে, কিন্তু আজ মা বড় ভাইয়ের যত্নে মশগুল বিধায় এবারের মতো বেঁচে গেল সে। কিছুক্ষণ পর নিহিতের দিকে ফিরে সে বলল, শোনো ভাই, তোমাকে একটা কথা বলি, তোমার কপালে কোনো দিনও কোনো মেয়ে জুটবে না আর।
তাকে কথা শেষ করতে না দিয়েই হুট করে নিহিত বলে উঠল। তুই কি নিজেকে মেয়ে মনে করিস না? আর নিহিতের এমন কথায় কপাল কুচকালো রাফা। ডান চোখটা সামান্য ছোট করে সে বলল, মানে? নিজের কথায় নিজে লজ্জায় পড়ে গেল নিহিত। দ্রুত পাশের গ্লাস থেকে এক গ্লাস পানি এক নিমিষে শেষ করে দিয়ে বলল, মানে কিছু না, এখনো দুটো খা। আর একটা কথা বলবি তো, এমন থাপ্পড় দিব না। রাফা নাক সিটকে বলল। তোমার আসলে মাথায় সমস্যা আছে নিহিত ভাই। নিহিত আর কোনো কথা বলল না, চুপচাপ দ্রুত ভঙ্গিতে খেতে থাকলো। তুমি এখনো এখানে দাঁড়িয়ে কি করছো? যাও এক্ষুনি, আর দ্রুত রেডি হয়ে নিচে আসো, কুইক। নীলের কণ্ঠে সবাই অবাক ভঙ্গিমায় তাকালো তার দিকে। রসুনারা ভ্রুযুগল কুচকে বললেন, রেডি হবে মানে? কোথায় যাবি তোরা? নীল নির্লিপ্ত ভঙ্গিমায় বলল, আজকে নূরের ভার্সিটি আছে, আর আমরা সেখানেই যাব। রমিনারা স্বামীর প্লেটে ভাত দেওয়া বন্ধ করে বললেন, ভার্সিটিতে যাবে মানে? আজকে তো কিছু রিচুয়ালস আছে। আর তুই জানিস না, খান বাড়ির বউদের বিয়ের সপ্তাহের আগে কলেজ বা ভার্সিটিতে যেতে নেই। দায়িত্ব থাকে তাদের, বুঝে নিতে হয় সেগুলো। মার কথায় মুন্নি বলল, কাকে কি বলছো আম্মু? এই মেয়ে সংসারের দায়িত্ব নেবে? মনির কথায় তার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে তাকালো নীল। সঙ্গে সঙ্গে চুপসে গেল সে। রসুনারা বললেন, সেটা তো বোঝাই যাচ্ছে, যেখানে বাড়ির বউরা প্রতিদিন ভোরবেলা উঠে রান্না কাজ সব একা হাতে সামলায়, সেখানে সব কিছু সূচনার করা লাগছে। রসুনারার কথার জবাবে মির্জা সূচনা বললেন, কাজটা তো আমার করতে হচ্ছে রওশনা। কই, তুই তো আমাকে হেল্প করিস না। আর নুরাইনের কথা বলার আগেই তুই নিজের দিকে তাকা। ও তো না হয় বাচ্চা মেয়ে নতুন এসেছে, কিন্তু তুই তো এ বাড়ির নিয়মকানুন সব পুঙ্খানুপুঙ্খ জানিস। তবুও কেন তোর প্রতিদিন ঘুম থেকে উঠতে দেরি হয়? তুই তো আর ওর মতো বাচ্চা নোস, নাকি শিং ভেঙে বাছুরের দলের নাম লেখাতে চাচ্ছিস? মির্জা সূচনা এমন কথায় চুপসে গেলেন রসুনারা খান। মির্জা সূচনা এক ঝলক সেদিকে তাকিয়ে ফের নূরের দিকে ফিরে বললেন, নুরাইন, জামা তুই গিয়ে রেডি হয়ে নে, আমি তোর খাবার নিয়ে রুমে আসছি। তিহু এক ঝলক সবার দিকে তাকালো, অতঃপর সম্মতি সূচক মাথা নাড়িয়ে উপরে গেল। ভার্সিটির ক্লাস শেষে ছুটির প্রায় এক মুহূর্তে একটা অফ পিরিয়ড চলছিল, তাই বন্ধু মহল বাইরের খোলা উদ্যানে বসে গল্প করছিল। তিহুকে এতক্ষণ যাবৎ নানা কথা শুনিয়েছে মাহা আর রিশাদ। তিহু চুপচাপ বসে আছে। নেদরা ও ইফাজের কাছে সবটা শুনেছে, তাই মাহা আর রিশাদ তিহুকে বকলেও সে কিছুই বলেনি। তিহু হঠাৎই মাহাকে আলতো ধাক্কা দিয়ে বলল, আরে এমন করছিস কেন? তোর জন্য তো গুড নিউজ আছে। বলেছিলাম না তোকে আমার বড় যা বানাবো। দোস্ত, দিস ইজ টু মাচ আনএক্সপেক্টেড যে আমার একটা ভাসুর আছে। দ্যাট মিন্স তুই আমার বড় যা কনফার্ম। মাহা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তৎক্ষণাৎ পাশ থেকে রিশাদ বলল, তোর কোনো ননদ নেই বান্ধবী? আছেই তো, দুইটা আমার মনের মতন। একটার সাথে এখনো কথা হয়নি, আর একটা তো চুন্নি। রিশাদ উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করলো, নাম কি রে তোর ননদের? রিশাদের কথায় চাপা হাসলো নিদ্রা। তিহু দুষ্টু হেসে বলল, ব্যাপার না দোস্ত, তোর সেটিংও আমি করিয়ে দিব, কিন্তু কথা হচ্ছে তোর জন্য পারফেক্ট কোনটা। ভাবতে ভাবতে হঠাৎ এই তিহুর চোখের সামনে ভেসে উঠল দুই পাশে বেনুনি আবৃত মোটা ফ্রেমের চশমাধারী মিষ্টি মেয়েটাকে। সঙ্গে সঙ্গে সে বলে উঠল, নিরু পারফেক্ট। নীরা আর রাফার মধ্যে বড় রাফা। তবু কেন যে রিশাদের জন্য নীরাকে পছন্দ করলো তিহু জানা নেই। তার কথায় রিশাদ ভ্রু কুচকে বলল, নিরু মানে? নিরু মানে নীরা, ওয়ারিশা খান নীরা। বিশ্বাস কর, তোর জন্য পুরো পারফেক্ট। তুই যেমন সারাক্ষণ শর্ট টেম্পার্ড, আর ও সেরকম নরম আর মিষ্টি একটা মেয়ে। তোকে শুধু ওই সামলাতে পারবে। তবে রাফা না থাক, নীরাই পারফেক্ট। তার কথায় মাথা মুন্ডু কিছুই বুঝলো না বন্ধু মহল। হঠাৎই ভার্সিটির একজন স্টাফ সালমা বেগম এগিয়ে এসে বললেন। সালমা বেগম চলে যেতেই চাপা হাসলো নিদ্রা আর মাহা ক্ষণিকের জন্য রেগে থাকলেও তিহুর উপর রাগ করে থাকা যায় না। অন্তত পক্ষে সে তো কখনোই পারবে না। মুচকি হেসে মাহা বলল,
চলুন মিস জনাবিকা, আপনি তো এখন আবার নেতার স্ত্রী, কত সম্মান আপনার। চলুন চলুন, আপনাকে সম্মান করে আমরাও সম্মানিত হই। এই রিশাদ চল। মাহু, রিশাদ উঠে দাঁড়ালো। 3 বন্ধু মিলে এগিয়ে চলল মেইন গেটের দিকে। সামনেই দাঁড়িয়ে ছিল নীলের গাড়ি। মাহা আর রিশাদ তিহুকে এগিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। তিহু পা বাড়ালো গাড়ির দিকে। গাড়ির ড্রাইভিং সিটের পাশে বসেছিল রাফিন। বহুদিন পর দেশে ফিরেছে বলে নীলের কোম্পানিটা ঘুরে দেখতে গিয়েছিল সে। আসার পথে নীল ভার্সিটিতে তিহুকে নিতে আসায় গাড়ির মাঝে বসে আছে। তার সুঠাম দেহে শরীর আবৃত কালো শার্টে, সানগ্লাসে ঢেকে থাকা চোখে তীক্ষ্ণ দৃষ্টি, তার নিবদ্ধ হাতে থাকা মুঠো ফোনে। হঠাৎই পরিচিত এক মেয়েলি সুবাসে দ্রুত জানালা দিয়ে বাইরে তাকালো সে। দেখতে পেল 2 জন বন্ধু গল্প করতে করতে যাচ্ছে, একটা মেয়ে আর একটা ছেলে। বেশ খানিকটা দূরে চলে গিয়েছে তারা, যার দরুন ভালোভাবেই বোঝা যাচ্ছে না তাদের। তবু রাফুনের কেমন যেন লাগলো। মনে হলো বহু পরিচিত বহু প্রতীক্ষিত ব্যক্তিটি তার পাশ দিয়ে হেঁটে গেল। সে দ্রুত গাড়ি থেকে নামতে যাচ্ছিল, ঠিক তখনই হাজির হলো তিহু। এক ঝলক নীলের দিকে তাকিয়ে পরক্ষণেই রাফিনকে দেখে সে বলল, আরে ব্রাদার, তুমি এখানে? তিহুর কণ্ঠে ধ্যান ভাঙল রাফিনের। তার দিকে ফিরে এসে মুচকি হেসে বলল, এই তো সিস্টার, তোমাকে নিতে এলাম। তিহু মুচকি হেসে গাড়িতে উঠল। গাড়ি চলছে ব্যস্ততম সড়ক দিয়ে। ড্রাইভিং সিটে দক্ষ হাতে গাড়ি চালাচ্ছে নীল। পাশে রাফিন তিহুর বিক্ষিপ্ত নয়নজোড়া বারংবার লুকিং গ্লাসে চলে যাচ্ছে, যেখানে দৃশ্যমান নীলের তীক্ষ্ণ নীলচে আঁখি জোড়া। ফের দৃষ্টি নামাচ্ছে সে। বার কয়েকটা এমন কর্মকাণ্ড লক্ষ্য করলো রাফিন। আর একটা জিনিস তার নজর কাড়ল। যখনই তিহু দৃষ্টি নামাচ্ছে, ঠিক তৎক্ষণাৎ নীল লুকিং গ্লাসে তার দিকে তাকাচ্ছে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগলো তার কাছে। ঠোঁট চেপে হেসে সে বলল, নীল, গাড়িটা থামাতো। রাফিনের কথায় তৎক্ষণাৎ ব্রেক কষল নীল। দ্রুত কণ্ঠে বলল, কি হয়েছে? এনি প্রবলেম? রাফিন দরজা খুলে গাড়ি থেকে নেমে গিয়ে বলল, কাবাব মেয়ে হাড্ডি হতে কার ভালো লাগে বল সিস্টার? তুমি বরং সামনে যাও, আমি পিছনে বসি। তিহু আর নীল দুজনেই লজ্জায় পড়ে গেল রাফিনের এমন কথায়। দুজনের মনে একই ভয়, রাফিনকে দেখে ফেললো নাকি। তিহু লাজুক কণ্ঠে বলল, না 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 ব্রাদার, তেমন কিছু না। তাহলে আর কি, এই মাঝের রাস্তায় এখন আমাকে ক্যাব বুক করে তাই যেতে হবে? আফটার অল কাবাব মেয়ে হাড্ডি তো আমি হতে পারবো না। তিহু উপায়ন্তর না পেয়ে নীলের পাশের সিটটায় গিয়ে বসলো। রাফিন মুচকে হাসলো। নীল এক ঝলক তাকালো তিহুর দিকে। তিহু লাজুক ভঙ্গিমায় এক পলক তাকালো। সন্ধ্যার কিছুটা পরে নীল ল্যাপটপে কাজ করছিল। রাফা সেই তখন থেকে সে বসে আছে তিহুর কাছে। আবদার একটাই, একটা হরর ফিল্ম দেখবে সে। তবে একা একা দেখতে ভয় করে, আর নীরা এসব পছন্দ করে না বিধায় তিহুকে সঙ্গী করতে চাইছে সে। এদিকে তিহু একদমই রাজি নয় কোনো হরর ফিল্ম দেখতে। রাফা আরেকবার বলাতে সে ঘুর আপত্তি করে বলল, রাফু, আমি হরর ফিল্ম দেখতে পারি না। ইভেন আমি তো রাতের বেলায় জিন ভূতের কথাও শুনতে পারি না। মনে হয় আমার আশেপাশে বসে আছে। ওরে বাবারে, একদমই না। রাফা বুঝলো তিহুকে জোর করেও আর কোনো লাভ হবে না। হতাশ হয়ে সে চলে গেল। তবে রাফার সাথে কথোপকথন চলাকালীন নীল এক অদ্ভুত ভঙ্গিমায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে। রাত প্রায় 11টার কাটায় তিহু মাহাকে দিয়ে কিছু বই আনিয়েছিল, সেগুলোতে চোখ বোলাচ্ছে সে। হঠাৎ নীল এক ঝলক তার দিকে তাকালো। অতঃপর কন্ট্রাক্ট লিস্টের একটা নাম্বারে ডায়াল করলো। মুহূর্ত কয়েক পর ভেসে আসলো একটা গুরুগম্ভীর পৌরুষ কণ্ঠ। আর নীল সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন হুজুর? অপর পাশের ব্যক্তিটি বলল, আলহামদুলিল্লাহ বাবা, তোমার অবস্থা কি? আর কোনো সমস্যা? হ্যাঁ হ্যাঁ হুজুর, সমস্যা তো অনেক। আমাদের আমার রুমের সুইমিং পুলের পাশের যে জিনটা ছিল না, ওটা ইদানিং একটু বেশি জ্বালাচ্ছে। ঘুমের ঘোরে কখনো পাশে হাত দিয়ে মনে হয় কেউ বসে আছেন। নীলের কথায় তিহু বিস্ফোরিত নয়নে তাকালো তার দিকে। আর নীল কথোপকথনের মাঝে 2-1 অতি সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করছিল তিহুকে। তার ভীত চোখ মুখ দেখে লোকায়িত হাসল নীল। অতঃপর নিজের আলাপচারিতা চালিয়ে গেল হুজুরের সাথে। হুজুর তাকে জানালো তিনি কালকে আসবেন, আর আজকে রাতটুকু নীলকে আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে। নীল যে হুজুর বলে ফোন রেখে দিল। কথা বলা শেষ করে নীল একবার তিহুর দিকে তাকালো। তিহু তখনও ভীত দৃষ্টিতে অবাক লোচনে তাকিয়ে আছে তার দিকে। নীলকে ফোন রেখে দিতে দেখে সে ভীত কণ্ঠে বলল,
আপনার রুমে জিন আছে? নীল নির্বিকার ভঙ্গিতে সোফাতে বসতে বসতে বলল। আছে তো। তারপর তিহুর বা পাশের দিকটাতে যেখানে সুইমিং পুলের এরিয়াটা সেদিকে ইশারা করে বলল। ওই সুইমিং পুলের এরিয়াটা তার খুব পছন্দের, সর্বক্ষণ ওখানে থাকে সে। নীলের ইশারায় এক ঝলক সেদিকে তাকালো তিহু। গা ছমছম করে উঠল তার, শরীর জুড়ে বয়ে গেল এক মৃদু ভীত কম্পন। নীল সেদিকে তাকিয়ে চাপা হাসলো, অতপর সোফাটাতে আরাম করে শুতে শুতে বলল। লাইট অফ করে দাও, আমি ঘুমিয়ে পড়ি। আপনি ঘুমান না, আমি বরং একটু পরে লাইট নিভিয়ে দিব। নীল বুঝলো তার বুদ্ধিতে কাজ হয়েছে। এক ঝলক হাসলো সে, অতপর স্বাভাবিক হয়ে তেহুর দিকে ফিরে বলল। কেন ভয় পাচ্ছ? তেহুর সত্যি সত্যি ভয় করছে, তবে সেটা তো কোনো মতেই নীলকে বসতে দিলে চলবে না, তাহলে যে তার মান সম্মান কিছু বাকি থাকবে না। সে ঘোর বিরোধিতা করে বলল। না না না, ভয় পেতে যাবো কেন? এইটুকু ব্যাপারে কি কেউ ভয় পায় নাকি? আমি বাচ্চা যে সামান্য এইটুকুতে ভয় পাবো? নীল ডান ভ্রুটা সামান্য নাচে বলল। ও আচ্ছা, তাহলে লাইটার নিভিয়ে দিন মিসেস খান সাহেবা। নীলের বলা মিসেস খান সাহেবা কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই লজ্জায় লাল বর্ণ ধারণ করলো তিহুর ফর্সা মুখশ্রী। ভয় আর লজ্জার অদ্ভুত মিশ্রণে আবৃত তিহু চুম্বকের মতো আকর্ষণ করছে নীলকে। নীল দৃষ্টি নামালো, তিহু ভীত হাতে লাইট নিভিয়ে দিল। রুম জুড়ে এখন শুধুই রিম লাইটের টিমটিমে আলো, মাঝে মাঝে ভেসে আসছে পাখালের মৃদু গুঞ্জন। তবে তাও আজ ভয়ের কারণ হচ্ছে তিহুর কাছে। কম্পিত হাতে পাশ থেকে একটা বালিশ দিয়ে তাতে মুখ গুজে শুয়ে পড়ল সে। মুহূর্ত কয়েক পর আজ তন্দ্রা যেন বিদায় জানিয়েছে তিহুকে। চোখে এক ফোঁটা ঘুমের ল্যাশ নেই তার। ভয় লাগছে খুব, ভীষণ। বালিশ থেকে মাথাটা তোলার সাহস পর্যন্ত হচ্ছে না তার। হঠাৎই পায়ের কাছে কিছু আলতো স্পর্শ অনুভূত হতেই তড়িৎ ব্যাগের চোখ মেলে ভীত স্বরে চিৎকার করে উঠল সে। ভূত ভূত, আম্মু আম্মু আম্মু, কই তুমি? ভূত আম্মু। ঠোঁট ভেঙে কাদু কাদু কণ্ঠে কথাগুলো এক নাগারে বলে উঠল দেহু। তার চিৎকারে ধরফরে উঠল নীল। যদিও সে এতক্ষণ জাগ্রত ছিল, তবে তেহুর চিৎকারের আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল সে। দ্রুত এগিয়ে সে রুমের লাইট অন করে সে বলল। নূর, এই নূর, কি হয়েছে তোমার? দেখো দেখো, এই তো আমি। ভয় পেও না, এই তো আমি। তেহু কোনো কথা না বলে সব আগে এগিয়ে এসে শক্ত করে জাপটে ধরল নীলকে। তার এমন কাণ্ডে থাও বনে গেল নীল। নিজের উপর নিজেরই রাগ হতে লাগলো তার। কেন করলো এমন মিথ্যা নাটক? সে দ্বিধান্বিত হাতে তিহুর পিঠে আলতো হাত বুলিয়ে দিতে দিতে বলল। এই তো আমি, ভয় পেও না, কিচ্ছু নেই এখানে। তিহু ঠোঁট ভেঙে বাচ্চাদের মতো কেঁদে দিয়ে বলল। না যে আমার পায়ের কাছে। কান্নার তোপে আর কিছু বলতে পারল না সে। নীল এক পলক তার পায়ের দিকে তাকালো। এবার সবটা স্পষ্ট হলো তার কাছে। উপর হয়ে শোবার দরুন তার ওড়নাটা পায়ের কাছে এসে পড়েছিল, আর সেটাই হালকা বাতাসে দোল খেয়ে তার পা স্পর্শ করায় সে ভেবেছে এটা ভূত। নীল তিহুর এমন বোকামিতে মাথা নিচু করে মুচকি হাসলো, অতপর বলল। আচ্ছা বুঝাচ্ছি, থাক আর লাইট অফ করা লাগবে না, তুমি লাইটটা জ্বালিয়েই ঘুমিয়ে পড়ো। সে সরে যেতে গেলে তিহু তাকে আরো শক্ত করে জাপটে ধরে বলল। না না না, আপনি প্লিজ যাবেন না। আপনি বিছানাতে ঘুমান, আমার কোনো আপত্তি নেই। নীল এবার যেন অবাকের চূড়ান্ত সীমায় আরোহণ করলো। সামান্য একটু মিথ্যা জেনের ভয়ে তিহু কাবু। যাই হোক, সে হাজারবার ধন্যবাদ জানালো সে অজ্ঞাত জিনকে, যার দরুন আজ শান্তিতে নিজের বিছানায় ঘুমাতে পারবে সে। কাল সারা রাত ওই সোফাতে নির্ঘুম কেটেছে তার। ঘুমানোর জন্য বিশাল বিছানা, যার নিত্যদিনের সঙ্গী, সেখানে এক রাত ওই ছোট্ট সোফা বেশ পীড়া দিয়েছে তাকে। সে দুষ্টু হেসে ফের সাধুবাদ জানালো নিজের অমন বুদ্ধিকে। রোজকার মতো আজও দিগন্ত চিরে উদয় হয়েছে অরুণটা। তপ্ত অরুণের কমলাভ রংটা ছড়িয়েছে সমগ্র অন্তরিক্ষ জুড়ে। জেগেছে পাখির আস্তানা, তাদের কিচিরমিচির ডাকে মুখর হচ্ছে রাঙ্গাশ্রী প্রভাত। তবে আজকের পটভূমি সম্পূর্ণ ভিন্ন। সকাল থেকেও তিহু ব্যস্ত রান্নাবান্নার কাজে। নববধূ হিসেবে আজ বাড়ির সবার জন্য কিছু না কিছু রান্না করতে হবে তাকে। এটা খান বাড়িরই একটা রীতি। যদিও এটা বিয়ের পরের দিন আয়োজিত হয়, তবে তিহুর ভার্সিটি থাকায় সময় অনুসারে সেটা সম্পূর্ণ করতে পারেনি সে। এমনিতেই রান্না বান্না কখনো করা হয়নি তার। বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে ছিল সে। পড়াশোনার জন্য সেপারেট ফ্ল্যাটে থাকাকালীনও কখনো রান্না বান্নার ধার দিয়েও হাঁটেনি সে। তখন সমস্ত রান্নার দায়িত্ব ছিল মাহার।
স্বভাবতই গ্যাসটা চালাতে পারে না সে, তবে সে কাজে তাকে অবশ্য বাড়ির একজন মেয়েড আসিয়া হেল্প করেছে। বর্তমানে ইউটিউব দেখে বিভিন্ন রেসিপি দেখছে সে। সবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে পায়েস বানানোটাই সিলেক্ট করলো সে। রেসিপি টিউটোরিয়াল অনুযায়ী পায়েস বানানোটা একদম ইজি, শুধুমাত্র পর্যাপ্ত দুধ, পায়েসের চাল আর একটু চিনি বা মিষ্টি জাতীয় কিছু দাও, নাড়াচাড়া করো, শেষ। তিহু সে অনুযায়ী প্রথমে দুধ গরম করতে গেল, তবে তার ভাগ্য এতটাই খারাপ যে অর্ধেক দুধ উতলে নিচেই পড়ে গেল। তৎক্ষণাৎ পাশে রাফা ছিল বলে রক্ষে সে দ্রুত গ্যাস অফ করে দিল। এদিকে দুধ ফ্লোরে পড়ে যাচ্ছে তাই অবস্থা। তিহু আশা হতভঙ্গিমায় তাকালো রাফার দিকে। কি করব বলো তো রাফু? ইউটিউবের সবচেয়ে সহজ রেসিপি টিউটোরিয়াল এটাই, কিন্তু এটাও তো আমি পারলাম না। কি করবা বৌমনি? আমিও তো রান্না করতে পারি না। নীরা, তুই পারিস? নীরা যান্ত্রিক গতিতে মাথা নাড়ল। তিহু হতাশাগ্রস্ত কণ্ঠে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।